টাকা চুরির অপবাদে যখন শ্বশুরবাড়ি থেকে জুতা ফেটা করে আমায় বের করে দেওয়া হলো, তখন চারপাশটা যেন এক মুহূর্তে থমকে গেল। মানুষের ভিড়ে আমি ছিলাম, অথচ আমার পাশে কেউ ছিল না। যেন শত শত সেনামুখের মাঝে আমি দাঁড়িয়ে আছি, একা, নিঃস্ব আর নিঃশেষ। বুকের ভেতরটা কেমন করে হাহাকার করে উঠছিল, আর মনের মধ্যে তখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, আমি কি সত্যি এদের চোখে এতটা নিচু, এতটাই অবাঞ্ছনীয়? বিশ্বাস, ভালোবাসা, আত্মসম্মান, এই তিনটা শব্দ দিয়ে আমি একটা জীবন গড়ার স্বপ্ন দেখেছিলাম। কিন্তু এই বিকেলটায় এই তিনটাকে এত নৃশংসভাবে ভেঙে চুরমার হতে দেখলাম, যা ভাষায় প্রকাশ করার মতো নয়। সেদিন ছিল আমার বউ আবার জন্মদিন। আমি সকাল থেকেই অনেকটা সময় ব্যয় করেছিলাম একটা স্পেশাল উপহার খোঁজার জন্য। আমার নিজের কোনো আহামরি সম্পদ নেই, টিউশনি করি, অল্প কিছু টাকা হাতে আসে মাসে। সেখান থেকেই কিছুটা জমিয়ে রেখেছিলাম শুধু এই দিনের জন্য। একটা সোনালি রঙের সিম্পল কিন্তু খুব সুন্দর নেকলেস কিনেছিলাম ওর জন্য। কল্পনা করেছিলাম আমি যখন ওর গলায় সেই নেকলেসটা পরিয়ে দিব, তখন ও হেসে বলবে, তুমি ছাড়া আর কিছু চাই না। কিন্তু বাস্তবতা বড় নির্মম। আমি বুঝিনি ওই উপহারটা হবে আমার জীবনের সবচেয়ে বড় অপমানের কারণ। সন্ধ্যায় অনুষ্ঠান শুরু হলো। আবাকে সাজে একেবারে রাজকন্যার মতো লাগছিল। আমি একটু দূরে দাঁড়িয়ে দেখছিলাম ওর হাসি মুখ। সবাই একে একে উপহার দিচ্ছে, ছবি তুলছে, হেসে কথা বলছে। আমার মন বলছিল, এটাই তো জীবন, আমারও তো ভাগ আছে এই আনন্দে। যদি আমি এতিম না হয়ে কোনো ভালো ঘরের সন্তান হতাম, তাহলে হয়তো এমন দিন আমিও পেতাম জীবনে। সবার উপহার দেওয়ার ফালা শেষ হলে আমি এগিয়ে গিয়ে আমার ছোট্ট উপহারটি ওর হাতে দিই। নেকলেসটা যখন ওর গলায় পরিয়ে দিলাম, তখন কেউ কিছু বলছিল না। ওর চোখে ছিল অদ্ভুত এক উজ্জ্বলতা। কিন্তু সেই আলোটা মুছে যেতে সময় লাগলো মাত্র 10 মিনিট। হঠাৎ চিৎকার শুরু হয়, আমার টাকা নেই, আমার 80,000 টাকা নেই। এই চিৎকার আসে আবার ছোট কাকিমার রুম থেকে। তিনি বললেন, দুপুরে নিজের ঘরের ড্রয়ারে টাকা রেখেছিলেন, এখন সেই টাকা গায়েব। আবার কাকিমার মতে দুপুরেই নাকি তিনি ড্রয়ারে 80,000 টাকা রেখেছিলেন, যে টাকাটা এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না। কেউ চুরি করেছে টাকাটা ওনার রুমের ড্রয়ার থেকে। স্বাভাবিকভাবেই আমার শ্বশুরবাড়ির সবাই মিলে আমার দিকেই চুরির অপবাদ দিয়ে দেন। তাদের কথা মতো আমার মতো গরিব এতিমের বাচ্চা হুট করে এত টাকার নেকলেস কিভাবে কিনতে পারে? আজকে টাকাটা হারিয়ে গেছে আর নেকলেসটা কিনা হয়েছে বিকেলে। অনুষ্ঠানে আসা এতগুলো মানুষের মধ্যে যখন আমার দিকে এভাবে চুরির অপবাদ দেওয়া হলো, লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছিল। একজন বলল, আজকে টাকা হারালো আর আজই নতুন নেকলেস, কাকতালীয়। আরেকজন ফিস ফিস করে বলে, এতিম গরিব ছেলে, কে জানে কি করছে। এভাবেই শুরু হয় বিচার, যার কোনো আদালত নেই, কোনো আইন নেই, শুধু আছে একপাক্ষিক অপবাদ আর চুরির দায়। একজনের কথাতেই সবাই যেন একমত হয়ে গেল, ছোটাই ছেলে। আবার কিছু বলেনি, শুধু মাথা নিচু করে দাঁড়িয়েছিল। আমিও চোখে খুঁজছিলাম ভরসা, খুঁজছিলাম ভালোবাসা। কিন্তু সে চোখে আমি দেখেছি শুধু সন্দেহ আর ভয়। যেন সে নিজেও বুঝতে পারছে না আমায় বিশ্বাস করবে, না ওর পরিবারের কথায় সায় দেবে। তারপর যা হলো তা যেন আমার জীবনের সবচেয়ে ভয়ানক দুঃস্বপ্ন। আবার বড় খালা জুতো খুলে ছুঁড়ে মারলেন আমার দিকে। তারপর বললেন, তুই তো শুরু থেকেই চুরছিলি, এতিমের তো চরিত্রই এমন হয়। আবার মামা আমার জামার কলার ধরে বললেন, তোকে ঘরে ঢুকতে দেওয়া বলছিল, দরজার চিটকিনি তোলার আগে বুঝতে পারিনি তুই কালসাপ। আমার শাশুড়ি মা, যিনি একমাত্র ছিলেন এই পরিবারে যে আমাকে পছন্দ করতে, মায়ের অভাব কিছুটা হলেও বুঝতে দিতেন না। তিনি সবসময় বলতেন, তুই আমার মেয়ের জন্যই আশীর্বাদ। সেই মানুষটা সজোরে চড় মারলেন আমার গালে, তুই আমাদের মুখে চুনকালি মাখালি, আমার মেয়ের জন্মদিনেই কলঙ্ক এনে দিলি। আবার কিছুই বলেনি, শুধু বলল, আমি জানি না ও এমন কিছু করতে পারে কিনা, কিন্তু প্রমাণ না থাকলে ওকে বাঁচানো যাবে না। এই কথাটাই আমাকে শেষ করে দেয়। সবাই মিলে আমায় গেট অবধি হিঁচড়ে নিয়ে যায়। কেউ ফোনে ভিডিও করছিল, কেউ হাসছিল, কেউ বলছিল চোরদের সাথে এভাবেই হওয়া উচিত। কেউ কেউ তো আবার পুলিশকে ডেকে পুলিশের হাতে তুলে দিতেও বলেছিল আমায়। বাড়ির অসম্মান হবে এই ভয়ে শুধু পুলিশ ডাকলেন না আমার শ্বশুর মশাই। কেউ একজন ছুঁড়ে মারে ভারী হাই হিলের জুতা, সেটা এসে লাগে একদম আমার মাথায়।
আমি হাঁটু গেড়ে বসে পড়ি। সেই জুতোর পাশে মাথা থেকে তখন রক্ত বের হচ্ছে। আমার চারপাশে তখন শুধু অপমান, লজ্জা আর ঘৃণার শব্দে পরিপূর্ণ। রক্ত পড়ছে সেদিকে আমার কোনো খেয়াল ছিল না। কেউ একবারও আমার থেকে জানতে চায়নি আমার কথাটা কি। আমিও তো মানুষ, আমাকেও তো বলার সুযোগ দিতে হবে। আমার অপরাধ ছিল শুধু এই যে আমি ভালোবেসেছিলাম। আমি এতিম গরিব পরিবারের ব্যাকআপ নেই, তাই হয়তো আমি কখনোই ভালোবাসার যোগ্য ছিলাম না তাদের চোখে। 3 বছরের সম্পর্ক ছিল আমাদের। অনার্সের 2য় বর্ষে গোপনে বিয়ে করেছিলাম আমরা। ওর পরিবার মেনে নেয়নি। বিয়ের পর মাত্র 1 মাস হলো আমি ওকে নিয়ে আমার এক কামরায় বাসায় উঠেছিলাম। নিজের হোস্টেলে থেকে পড়তাম, এখন টিউশনি করে কোনো মতে সংসার চালাচ্ছি। তবু মনে হয়েছিল ভালোবাসা থাকলে ছোট্ট ঘরও হয়ে উঠতে পারে রাজপ্রাসাদ। কিন্তু আজ বুঝলাম সেই ভালোবাসাও ছিল কাছের মতো ভঙ্গুর, যেটা সন্দেহের এক টুকরো ধাক্কাতেই চূর্ণ হয়ে গেল। আজ আমি পথে বসা এক প্রেমিক, এক অপমানিত স্বামী, একজন অপরাধী যার অপরাধ ছিল শুধু গরিব হওয়া, ভালোবাসা দেওয়া আর মাথা নিচু না করা। এই অপবাদের শেষ এখানে হলে হয়তো কিছুটা স্বস্তি পেতাম, কিন্তু না। আমাকে যখন ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিচ্ছিল, তখনই এসে হাজির হয় আবার বন্ধুর ছেলে। আবার সাথেই পড়াশোনা করতো ক্লাস 10 পর্যন্ত। এরপর বাইরে চলে গিয়েছিল পড়াশোনা করতে। সে এসে বলল, একটা জানোয়ারের বাচ্চা, ইতিমের বাচ্চাকে এভাবে ছেড়ে দেওয়া কি ঠিক হচ্ছে? এমন সুরের সাথে তো আর আমাদের আঙ্কেলের ফ্যামিলির সম্পর্ক থাকতে পারে না। ওকে স্টোর রুমে আটকে রাখো, কালকে এর শেষ ফয়সালা করে তবে ওকে পুলিশে দিয়ে দিব। আজ তো অনেক রাত হয়ে গেছে, সবাই ঘুমাতে যান। পরের দিন সকালে আমার জন্য এমন কিছু অপেক্ষা করবে তা কখনো কল্পনাও করিনি আমি। স্টোর রুমটা ছোট, ঘিঞ্জি, বাতাস নেই, আলো নেই। একটা সিঙ্গেল খাটের ধ্বংসাবশেষ, পুরনো সুটকেস, কিছু ভাঙ্গা ফটো ফ্রেমে যেন দুলি ধূসর স্মৃতির কবরখানা। আমাকে তালা দেওয়া দরজায় ভেতর ঢুকিয়ে রেখে চলে যায় সবাই। আমি তখন রক্তাক্ত মাথা নিয়ে ছিন্ন জামা পরে এক কোণে সিটিয়ে বসেছিলাম। ঘরের ভেতরটা এত গুমর যেন নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল, কিন্তু ঘরের চেয়েও বেশি ভারী ছিল আমার বুকে সাফা অপমানটা। মনে হচ্ছিল এই রুমটা নয়, আমাকে বন্দি করা হয়েছে এক সামাজিক মৃত্যুর কারাগারে। ঘড়ির কাঁটা টিকটিক শব্দে জানান দিচ্ছে রাত বাড়ছে, তবু আমার চোখে ঘুম নেই। মাথার যন্ত্রণার সঙ্গে মনের কষ্ট মিলিয়ে এক অদ্ভুত অপবাদ তৈরি করেছিল। হঠাৎ কোথাও থেকে কান্নার শব্দ পেলাম, নরম কাঁপা কাঁপা গলা। তুমি সত্যিই করনি তো? ছেনা গলা। আমি কিছু বললাম না, শুধু তাকিয়ে রইলাম অন্ধকারে। তারপর বললাম, তুমি কি বিশ্বাস করো আমি পারি এমন কিছু করতে? ও চুপ। অন্ধকারেও বুঝতে পারছিলাম ও চোখে জল টলমল করছে। আমি জানি না। ওর গলায় একরাশ দ্বিধা। ভালোবাসা কি এমন হয়? তুমি কি এতটুকু আমায় চিনলে না 3 বছরেও? বলল, বাবা খুব রেগে আছেন। তুমি জানো না কাল কি হবে। প্লিজ কিছু একটা করো, পালিয়ে যাও যদি পারো। আমি হেসে ফেলি, একটা করুণ হালকা হাসি। অপরাধী পালিয়ে যায়? আমি তো অপরাধ করিনি, তাই পালাবো না। ও কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, তারপর চলে গেল। সকালটা শুরু হয় এক অদ্ভুত নীরবতায়। ধীরে ধীরে সেই নীরবতা ফেটে যায় গুঞ্জন, হাঁকডাক আর শাসানোর শব্দে। আমাকে শার্টের কলার ধরে টেনে হিঁচড়ে বের করে আনা হলো স্টোর রুম থেকে। মাথা থেকে রক্ত গড়িয়ে পড়ে আমার সাদা শার্ট লাল করে দিয়েছে। রক্তগুলো শুকিয়ে লেগে গেছে শার্টের সঙ্গে। আবার বাবার বন্ধু ছেলে রাকিব এগিয়ে আসে আমার দিকে, ফিস ফিস করে আমার কানে বলে, ছোট লোকের বাচ্চা, তুই জানিস না তুই আমার কত বড় ক্ষতি করেছিস? যে স্বপ্নের পেছনে দীর্ঘ 20 বছর ছুটছি, তুই হুট করে এসে সেটা এক মুহূর্তেই শেষ করে দিলি। দেখ, তোকে এমন শিক্ষা দিব যে জীবনের শেষ দিন পর্যন্ত মনে রাখবি। আঙ্কেল, আমি আগে সন্দেহ করেছিলাম এই ছেলেটার লোভ এই বাড়ির এত সম্পত্তির উপরেই ছিল। তাই তুই বাড়িতে আসার পর থেকেই আমি ওকে নজরে রেখেছিলাম। আমার ছুরিটা যে ওই করেছে তার প্রমাণও আমার কাছে রয়েছে।
রাকিব হাতে থাকা ফোন থেকে একটা ভিডিও সবাইকে দেখায়। সেখানে দেখা যাচ্ছে একটা ছেলে চুপি চুপি আবার ছোট কাকিমার রুমে ঢুকছে, একদম আমার মতোই দেখতে শার্ট পরা ছেলেটা। ওই ভিডিও দেখার পর সবাই নিশ্চিত হয়ে গেল চুরিটা আমিই করেছি। ভিডিওতে যাকে দেখা যাচ্ছে সে আমি নই। সেটা ব্যাখ্যা করার মতো কোনো সুযোগ বা সময় আমাকে দেওয়া হয়নি। তারা তাদের মতো করেই আমাকে অপরাধী বানিয়ে ফেললো। আবার বড় কাকিমা একটা কষে থাপ্পড় দিয়ে বলল, এমন নোংরা ছেলের জন্য আমাদের মেয়েটা চোখে অন্ধ হয়ে ছিল এতদিন। একটা চোর, একটা প্রতারক, মুখ দেখাবো কোথায় আজ? আবার ছোট কাকা গলা ছড়িয়ে বলল, যেখানে যেমন জন্ম সেখানেই এমন চরিত্র। ছোট লোকের ছেলের ভদ্রতা দেখাতে গিয়েই আজ এমন অপমানিত হচ্ছে। শুধু মেয়ের মুখের দিকে তাকিয়ে এতদিন কিছু বলিনি, না হলে এমন এতিম ছোট লোককে কেউ মির্জা বাড়ির জামাই হিসেবে মেনে নিত? সবচেয়ে বড় কষ্ট তখনই লাগলো যখন আবাও আমাকে ভুল বুঝলো। শুধুমাত্র আবার জন্যই আমি এতদিন সব মুখ বুঝে সহ্য করেছি, কিন্তু শেষে সবার মতো আবাও আমাকে চোর ভাবলো। আবার কথাগুলো যেন হৃদয় ছিঁড়ে ছুরির মতো বিঁধে যাচ্ছিল। তুমি যদি সত্যিই আমার ভালোবাসা হতে, তাহলে আমার জন্মদিন আমাকে কলঙ্কের মুখে পেলতে না। তোমার কিছু নেই জেনেও আমি শুধুমাত্র তোমার পাগলাম ও ভালোবাসার জন্য এই ভারী এই পরিবার ছেড়ে তোমার জীবনে অভ্যস্ত হতে চেয়েছিলাম। আর সেই তুমিই কিনা সামান্য কিছু টাকার জন্য আমার পরিবার ও বন্ধুদের সামনে আমাকে ছোট লোক বানিয়ে দিলে। আমি কি কখনো তোমার কাছে দামি কিছু চেয়েছিলাম? বলো তো, কেন করলে এমনটা তুমি? আবার কথার কোনো জবাব আমি দিতে পারিনি। আমার হাত পা যেন অবশ হয়ে গিয়েছিল। প্রমাণ ছাড়া আমি কিছুই বলতে পারি না। এতগুলো মানুষ সবাই আমার বিপক্ষে। আমার মতো একজন ইতিমের কথা কেই বা বিশ্বাস করবে? রাকিবের পরের কথা শুনে যেন আমার চারপাশ ঘুরতে লাগলো। আঙ্কেল, এমন ছোট লোক চোরের বাচ্চার সঙ্গে আমাদের মতো সম্মানিত পরিবারের কোনো সম্পর্ক থাকতে পারে না। আমি মনে করি আজই ওদের ডিভোর্সের ব্যবস্থা করে ফেলা উচিত। প্লিজ আমার এত বড় সর্বনাশ করবেন না। এই পৃথিবীতে আবা ছাড়া আমার আর কেউ নেই। এই মিথ্যা চুরির অপবাদে আমাকে এত বড় শাস্তি দেবেন না। আমার কথায় রাকিব তেড়ে এসে বুকের মধ্যে এক লাথি মারল। কাল থেকে না খেয়ে আছে, তার উপরে লাথির চোটে ছিটকে পড়ে গেলাম মেঝেতে। আবার বাবা কাকারা রাকিবের কথায় সায় দিলেন। হ্যাঁ, আজই ডিভোর্সের ব্যবস্থা করো। রাকিব বলল, আপনারা চিন্তা করবেন না, আমি উকিল সাহেবকে ডেকে এনেছি। উকিল কাগজপত্র তৈরি করে এনেছেন। এসব ঘটনার মাঝে আমি ভেবেছিলাম আবার হয়তো প্রতিবাদ করবে, আমাকে একটু হলেও সাপোর্ট দেবে, কিন্তু না, চুপচাপ দাঁড়িয়ে রইল মাথা নিচু করে। আবার এই চুপ করে থাকা যেন আমার বুকটা ছেড়ে ফেললো। সবশেষে আমাদের ডিভোর্স হয়ে গেল। সব কিছু মিটিয়ে আমাকে পুলিশের হাতে তুলে দেওয়া হলো। আর বলা হলো এমন শাস্তি দিন যেন সারা জীবন মনে থাকে। আবার বাবা বললেন, এমন কারো সঙ্গে আমার মেয়ের ভবিষ্যৎ জড়িয়ে থাকবে না যে কিনা নিজের বউকে কিছু দেওয়ার জন্য টাকাও চুরি করতে পারে। ভবিষ্যতে যে এর চেয়েও খারাপ কিছু করবে না, তাতে কি কোনো বিশ্বাস আছে? ডিভোর্স পেপার যেহেতু তৈরি করাই আছে, এখনই এই ঝামেলা শেষ করে দাও। উকিল সাহেব আসতে রাকিব তাড়াতাড়ি করে সব কাগজপত্র বের করতে বলল। উনি কাগজগুলো আবার বাবার হাতে দিলেন। রাকিব বলল, চিন্তা করতে হবে না, সব কিছু আগেই লিখে আনা হয়েছে, শুধু সই করলেই হবে। আবার বাবা আবার হাতে ডিভোর্স পেপার দিয়ে বললেন সই করে দিতে। আবারও দ্বিতীয়বার ভাবলো না, আমার দিকে একবার তাকিয়েও দেখলো না। কি নির্দয়ভাবে পারলো 3 বছরের সম্পর্ক আর 1 মাসের বিবাহিত জীবনের রীতি টানতে। ডিভোর্স পেপার হাতে নিয়ে রাকিব এগিয়ে এলো আমার দিকে। নে এতিমের বাচ্চা, সই কর তাড়াতাড়ি। আর কানে কানে বলতে থাকলো, কিরে বলেছিলাম না আমার এতদিনের স্বপ্ন তোকে নষ্ট করতে দেব। কত প্ল্যান আর নাটক করে তোকে পাঠিয়েছি, দেখ কি হাল হয়। এরপর শুধু দেখে যা। ডিভোর্সের কাগজে স্বাক্ষর করার সময় আমার বুকের ভেতরটা যেন চুরমার হয়ে যাচ্ছিল।
প্রতিটা অক্ষর যেন ছুরি হয়ে বিঁধছিল হৃদয়ে। এই তো কিছুদিন আগেও যে হাতটা ধরে হাজার স্বপ্ন দেখেছিলাম, সে হাতটাই আজ আমাকে ছেড়ে দিচ্ছে আইনের বাসায় নির্দয়ভাবে। ঘরের ভিতর সকলে ছিল, কিন্তু আমার সারফাসটা নিঃসঙ্গতায় মরা ছিল। আবার মুখটা এক ঝলক দেখার চেষ্টা করেছিলাম, কিন্তু চোখ নামিয়ে নিয়েছিল, না জানি লজ্জায়, না জানি অপমানে, না জানি হৃদয়ের দ্বিধায়। মনে হচ্ছিল জীবনটা যেন একটা রূপকথা ছিল, যার সমাপ্তি হলো নিষ্ঠুর বাস্তবতায়। প্রেমের সমস্ত গান, কবিতা, স্মৃতি সবই যেন বেসে গেল এক টুকরো কাগজে। কলমটা কাঁপছিল, কিন্তু সমাজের চাপ, অপমানের ভারে শেষ পর্যন্ত স্বাক্ষর করেই ফেললাম। কিন্তু কাগজে সই করার সেই মুহূর্তে অনুভব করলাম আমি কারো সম্পর্ক নয়, হারালাম বিশ্বাস, শ্রদ্ধার নিজের অস্তিত্ব। আমার চোখে জল আসেনি, কারণ ব্যথা তখনও চোখে ওঠার আগে বুকেই জমেছিল। এই ডিভোর্স কেবল আইনি বিচ্ছেদ নয়, আমার আত্মার মৃত্যু। সই করা শেষ হতেই রাকিব কাগজটা নিয়ে নিল। উকিল সাহেব এমন ব্যবস্থা করবেন যাতে বাকি জীবন আমি কখনো আবার জীবনে আসতে না পারি, আর কঠোর শাস্তির ব্যবস্থা হবে। এমনভাবে কেস ফাইল করবেন আমাকে তুলে দেওয়া হলো পুলিশের হাতে। আসার আগে আবার দিকে তাকে এক টুকরা হাসি দিয়ে বলেছিলাম, আজ তুমি আমাকে হারাওনি, তুমি হারিয়েছো বিশ্বাস, ভালোবাসা আর এমন কিছু স্বপ্ন যা তুমি কখনোই ফিরে পাবে না। সত্যি কখনো ছাপা থাকে না, কাল হোক বা এক যুগ পর। যেদিন সত্যিটা জানতে পারবে, আফসোস করার সময়টুকুও পাবে না। আজ আমাকে ছুরির অপবাদে যে অবস্থায় এনে রেখেছে এই মির্জা পরিবার, এক সময় একদিন সব ফিরিয়ে দিবে। কখনো ক্ষমা করব না আপনাদের। এর প্রতিদান সৃষ্টিকর্তা নিজেই দেবেন। কথাগুলো মনে রাখবেন। জেলখানায় ঘরটা ছোট, স্যাঁতস্যাঁতে নিঃশব্দ। মনে হচ্ছিল আমি এখানে বন্দি নয়, আমার বিশ্বাস, সম্মান আর ভালোবাসার কবর রচনা হয়েছে এই চার দেয়ালের মাঝে। শুধু মাঝে মাঝে চোখ বুঝলে আবার সেই মুখটা বেশি উঠে কান্না ভেজা চোখে বলছিল, তুমি যদি সত্যিই আমার ভালোবাসা হতে। আমি চোখ মেলে তাকাই অন্ধকারে, নিজেকে প্রশ্ন করি, ভালোবাসা কি প্রমাণ দিয়ে দিতে হয়, নাকি ক্ষমতাবান কারো অভিযোগে তা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়? জেলখানার অন্ধকারের মতোই আমার জীবনও আজ অন্ধকার ঘনিয়ে এসেছে। এ যেন এক নরকীয় জীবন। টাকা চুরির অপবাদে আমাকে 6 মাসের জেল দেওয়া হয়েছে। অতীত, আমি মাহির। বাবা মা বলতে কেউ নেই আমার এই পৃথিবীতে। সিলেটের এক এতিমখানায় বড় হয়েছে। ছোটবেলায় নাকি আমাকে রাস্তা থেকে কুড়িয়ে ফেলেছিল কয়েকজন চা শ্রমিক। তারাই আমাকে স্থানীয় এক এতিমখানায় দিয়ে আসে। মাহির নামটা হয়তো আমার হারিয়ে ফেলা মা অথবা বাবার দেওয়া। আমাকে যখন কুড়িয়ে পাই, তখন আমার গলায় যে লকেটটা ছিল, সেখানেই লেখা ছিল মাহির স্বর্ণের। সেই লকেট দেখেই এতিমখানার ম্যানেজার বুঝতে পেরেছিলেন হয়তো আমি কোনো বড়লোক ঘরের সন্তান। তাই তো অন্য সবার মতো আমার জীবনটা হয়নি। পড়াশোনা করতে দিয়েছিলেন আমাকে। আমিও আমার সর্বোচ্চ চেষ্টা করে এসএসসিতে গোল্ডেন প্লাস পেয়ে পাশ করি, আর এত বছরের সেই পুরনো আশ্রয়স্থল ছেড়ে এক হোস্টেলে উঠি। নতুন জীবনে তৈরি লক্ষ্যে আগেই কিছু বাচ্চাদের পড়িয়ে টাকা জমিয়েছিলাম, আর ম্যানেজার চাচার সহায়তায় ভর্তি হয়ে শহরে এক কলেজে। শুরু হয় নতুন পথ চলা। কলেজের প্রথম দিনেই পরিচয় হয় আবার সঙ্গে। বড়লোক বাবার একমাত্র মেয়ে, তাই সবসময় চেষ্টা করতাম তার থেকে দূরে থাকার। এতিম বলে এমনিও আমার সঙ্গে তেমন একটা কেউ মিশতে চাইতো না। পৃথিবীতে কেউই একা থাকতে চায় না, কেউই একাকিত্ব পছন্দ করে না। কিন্তু যখন মানুষ অনেকেই ভিড়ে থেকেও একা অনুভব করে, কারোর সঙ্গ চেয়েও সঙ্গহীন হয়ে দিনের পর দিন চলতে থাকে, তখন মানুষ বাধ্য হয়ে একা থাকতে শুরু করে। একা থাকতে থাকতে একটা সময় মানুষ একাকিত্বেই ভালোবেসে ফেলে। তখন সে সব কিছু একাই সামলে নিতে শিখে যায়। আমার ক্ষেত্রেও তেমনটাই হয়েছিল। চুপচাপ কলেজে যেতাম, ক্লাস করতাম, আবার চলে আসতাম, নিজের মতো করে চলতাম। কলেজ, হোস্টেল আর 2টা টিউশনিই ছিল আমার জীবন। বিপত্তি হয়ে প্রথম সেমিস্টার পরীক্ষার পর যখন পুরো ফার্স্ট ইয়ারে আমার রেজাল্ট সবচেয়ে ভালো হয়, আমি ছাড়া বাকি সবাই বড়লোক বাবা ছেলে মেয়ে, সেখানে আমি একজন এতিম হয়ে এত ভালো রেজাল্ট করেছি, এটা সবাই মেনে নিতে পারেনি। কিছু স্যার আর কিছু সহপাঠী আমার সঙ্গে খারাপ ব্যবহার করতে শুরু করে।
সময়ে অসময়ে আমাকে নিয়ে মজা করতো, নানাভাবে অপমান করতো। সব মুখ বুজে সহ্য করতাম। একদিন ছেঁড়া শার্ট পরে কলেজে এসেছিলাম বলে সবাই আমাকে নিয়ে হাসাহাসি শুরু করে দেয়। সবাই মজা করলেও আবা কখনো এসবের অংশ হতো না। কিন্তু আজ সবার কথায় আবাও অনেকটা রেগে যায়, আমার দিকেও অনেক কথা ছুড়ে দেয়। সবার কথা শুনে চোখ ভিজে আসে। ক্লাস থেকে চলে যায় সোজা কলেজের পেছনের পুকুর পাড়ে। আমি যখন বসে কাঁদছিলাম আর সৃষ্টিকর্তার কাছে নিজের দুঃখগুলো জানাচ্ছিলাম, তখনই পেছন থেকে কেউ আমার কাঁধে হাত রাখে। পুকুর পাড়ে যখন নিজের কষ্টের কান্না পুকুরের পানিতে মিশিয়ে দিচ্ছিলাম, তখনই আবার আসে সেখানে। হুট করে কারো হাতের স্পর্শ পেয়ে পিছন থেকে ফিরে তাকাই আমি। আবার ধীরে ধীরে এসে আমার পাশে বসে। কিছুক্ষণ কোনো শব্দ করে না, শুধু পুকুরের স্থির জলের দিকে তাকিয়ে থাকে। তারপর নরম কণ্ঠে বলে, মাহির, তুমি হয়তো ভাবছো আমি আজ ক্লাসে যা করলাম সেটা ইচ্ছাকৃত, কিন্তু বিশ্বাস করো আমি নিজেই জানি না কেন তোমার উপর রেগে গিয়েছিলাম। আসলে আমি নিজেকে নিয়েই তখন খুব বিভ্রান্ত ছিলাম। সবার মাঝে সামনে যখন তোমার ওপর অন্যায় আচরণ হচ্ছিল, তখন আমি ভেতরে ভেতরে কষ্ট পাচ্ছিলাম। হয়তো সেই কষ্টটাই ভুলভাবে বের হয়ে গিয়েছিল তোমার উপর। আমি কোনো কথা না বলে চুপ বসে থাকি, চোখ পুকুরের পানির দিকে, মনের মধ্যে শত শব্দ জ্বর। আবার বলে, তুমি জানো মাহির, আমি অনেক কিছু পেয়েছি জীবনে, অর্থ, ভালো পরিবেশ, সচ্ছলতা, কিন্তু একটা জিনিস পাইনি, সেটা হলো সত্যিকারের সম্পর্ক, বন্ধুত্ব, ভালোবাসা, শ্রদ্ধা। এসব আমি সবসময় চাইতাম কাউকে দিতে, কাউকে পেতে, কিন্তু আশেপাশে সবাই যেন মুখোশ পরে থাকে। আর তুমি আলাদা। তুমি কখনোই এসব মুখোশ পরো না, সব সময় সত্য কথা বলো, নিজের মতো থাকো। আর হয়তো এই কারণেই তোমার প্রতি একটা টান জন্মেছে আমার ভেতরে ভেতরে, যেটা আমি নিজেই বুঝিনি এখন পর্যন্ত। আমি একটু কাঁপা গলায় বললাম, আবার কখনো কখনো এমন কিছু কথায় মানুষ ভেঙে যায় যেগুলো বলা হয় অবচেতনভাবে। তুমি যা বলেছো সেটার কষ্ট আমি সহজে বলতে পারবো না, কিন্তু আমি এটাও জানি তোমার ভেতরে একটা কোমল মন আছে। আবার চোখ ভিজিয়ে বলল, আমার ভুল হয়েছিল মাহির। আমি জানি না তুমি আমাকে ক্ষমা করবে কিনা, তবে আমি সত্যিই চাই তোমার বন্ধু হতে, এমন এক বন্ধু যে পাশে থাকবে, তোমার কষ্টের সময় কাঁধে হাত রাখবে, তোমাকে ছোট করে কিছু বললে সবার আগে তোমার হয়ে রুখে দাঁড়াবে। আমি এবার একটু হেসে বলি, আবার জীবনে অনেক কিছু চেয়েছি কিন্তু কিছুই পাওয়া হয়নি। তোমার আর আমার জীবনের মাঝে আকাশ পাতাল তফাৎ। আমাদের মধ্যে এমন কিছু কখনোই সম্ভব না। আমাকে ক্ষমা করে দিও প্লিজ মাহির, তুমি না করে দিও না আমায়। আমি সত্যি অনুতপ্ত, আর তোমার মতো কাউকে বন্ধু হিসেবে পাশে চাই। আবার কথা শুনে তখন আর না করতে পারিনি আমি। আবার হাত বাড়িয়ে দেয়, আমি হাত বাড়িয়ে দিই। পুকুর পাড়ে হাওয়া একটু একটু করে বদলে যায়, সূর্যের নরম আলোয় দুজনের মুখে যেন শান্তির ছায়া পড়ে। সেদিনের পুকুর পাড়ের ঘটনা যেন আমাদের জীবনে মোড় ঘুরিয়ে দিল। ক্লাসে আবার আগের মতো দূরে দূরে থাকতো না, এখন ওই আমাকে খুঁজে খুঁজে আমার পাশে বসতো, ক্লাসের নোট শেয়ার করতো, এমনকি ক্যান্টিনেও একসাথে বসতাম আমরা। আমার হোস্টেলের সামনে দাঁড়িয়েও প্রায় বলতো, চলো আজ তোমার পছন্দের সেই চায়ের দোকানে থেকে চা খেয়ে আসি। আর আমি হাসতে হাসতে বলতাম, তুমি তো এখন পুরো একটা ঘরোয়া বন্ধু হয়ে গেছো। ওর সঙ্গে সময় কাটাতে কাটাতে বুঝলাম, আবার শুধু একজন ধনী পরিবারের মেয়ে নয়, বরং ভিতরে ভিতরে খুব সংবেদনশীল, খুব বুঝিদার একজন মানুষ। ওর গল্পে, কথায়, আচরণে একটা টান ছিল যা আমাকে প্রতিদিনই একটু একটু করে ওর আরও কাছাকাছি নিয়ে যাচ্ছিল। তবে আমাদের এই বন্ধুত্বকে সমাজ খুব সহজভাবে নেয়নি। কলেজের অনেক চোখ বাকিয়ে তাকাতো, ফিসফিস করতো, একটা এতিম ছেলে আর আবার কিভাবে সম্ভব। কিছু শিক্ষক পর্যন্ত নানা রকম প্রশ্ন তুললেন। আবার পরিবার তো আরও কড়া হয়ে ওঠে। একদিন আবার বাবা কলেজে এসে ওকে ডেকে কড়া গলায় বলেন, ওই তুই মাহির নামের ছেলেটার সঙ্গে এত ঘনিষ্ঠ কেন? সে কে? কি আছে তার মধ্যে? আবার তখন শক্ত কণ্ঠে বলে, বাবা আপনি টাকা দিয়ে সব কিছু মেপে ফেলেন, কিন্তু আমি যে সম্মান আর শ্রদ্ধা মাহিরের মধ্যে পেয়েছি সেটা আপনার ধন সম্পত্তির মাঝে কোথাও নেই। এই জবাব শুনে আমিও অবাক হয়েছিলাম। সেই আবার যাকে একদিন দেখে ভেবেছিলাম আমি হয়তো ওর আশেপাশে যাওয়ার যোগ্যই নেই, আজ সে আমার জন্য এত বড় কথা বলছে। এর মাঝে আমার পড়াশোনা আর প্রায় টিউশন আগের মতোই চলছিল। দেখতে দেখতে আমাদের ইয়ার চেঞ্জের সময় চলে আসে।
আর পরীক্ষা শুরু হয়ে যায়। আবার সঙ্গে তখন খুব কমই কথা হতো। আমার তখন মোবাইল ছিল না যে যোগাযোগ করতাম। কলেজে গেলে তবেই আমাদের কথা হতো। একদিন পরীক্ষা শেষে আমরা আবার সেই পুকুর পাড়ে হাঁটছিলাম। হঠাৎ আবার বলল, মাহির, জানো, আমি মাঝে মাঝে ভাবি আমাদের বন্ধুত্ব যদি কখনো হারিয়ে যায়। আমি একটু চুপ করে থাকি, তারপর বলি, হারালে খুব কষ্ট পাবো আবার, কারণ তুমি এখন এমন একটা জায়গা দখল করে আছো আমার জীবনে, যেটা আমি কাউকে দিতে চাই না। আবার হেসে বলল, তবে কথা দাও, আমরা একে অপরকে হারাবো না, যতদিন পারি বন্ধু হয়ে থাকবো, পাশে থাকবো। আমি চেয়ে দেখি ওর চোখে জল টলমল করছে। নিজের অজান্তেই বলি, কথা দিলাম আবার। আবার তখন শুধু আমার হাত ধরে রাখে, কিছু বলে না, কিন্তু সেই নীরবতা, সেই স্পর্শ সব বলে দেয়। হুট করে সেদিন আবার আমায় প্রপোজ করে বসে। আবার থেকে এটা আমি কখনো আশা করিনি। আবাকে যে আমি ভালোবাসিনি এমন না, কিন্তু সেটা ছিল এক পাক্ষিক, যা কখনো পূরণ হওয়ার কথা নয়। আবার কথায় আমি সেদিন কোনো জবাব দিতে পারিনি, চুপ করে চলে আসি হোস্টেলে। এরপর বাকি পরীক্ষার সময় আর কখনো তার সঙ্গে কথা বলিনি। কিন্তু শেষ পরীক্ষার দিন আবার এসে আমার সামনে দাঁড়ায়, আমাকে টেনে নিয়ে যায় শেষ পুকুর পাড়ে, যেখানে আমাদের অসংখ্য স্মৃতি জমা রয়েছে। হুট করে একটা ছুরি বের করে নিজের হাতে চালিয়ে দেয় আর বলতে থাকে, তুই যদি এখন আমায় ভালো না বাসিস তাহলে আমি সুইসাইড করব, মনে রাখিস কিন্তু। আবার এই পাগলামি আর রক্তক্ষরণ দেখে সেদিন আমি আর চুপ থাকতে পারিনি। আমি জড়িয়ে পড়ি আবার সঙ্গে এক অনিশ্চিত জীবনের পথে। দেখতে দেখতে আমাদের ভালোবাসা অনেক গভীরে চলে যায়, কিন্তু কলেজের কেউ কখনো জানতে পারিনি এসব, কারণ আবার বাবা যদি কখনো আমাদের সম্পর্কের কথা জানতে পারতেন, আমাকে হয়তো মেরেই ফেলতেন। আমাদের ফার্স্ট ইয়ারের ফাইনাল পরীক্ষার রেজাল্ট হয়ে যায় বরাবরের মতো। এবারও আমি ফার্স্ট আর আবার হয় সেকেন্ড, যা দেখে আবার পরিবারের সবাই খুশি হয়। ছোট ছোট কিছু মুহূর্ত আর খুনসুটি ভালোবাসায় আমাদের দিনকাল কেটে যাচ্ছিল। দেখতে দেখতে আমাদের টেস্ট পরীক্ষা শেষ হয়ে ফাইনাল পরীক্ষা চলে আসে। আবার সঙ্গে আমার দূরত্ব বাড়তে থাকে। কেউ কারোর সঙ্গে তেমন কথা বলতো না, দুজনেই ব্যস্ত হয়ে যায় নিজেদের মধ্যে। পরীক্ষার দিনগুলোতে আবার আমি একে অপরের থেকে একটু দূরে থাকলেও আমাদের মধ্যে ভালোবাসা কখনোই কমে যায়নি। পরীক্ষার চাপে কথা কম হতো, কিন্তু একে অপরকে খুঁজে নেওয়ার চেষ্টাটা ছিল স্পষ্ট। ফাইনাল পরীক্ষার শেষ দিন কলেজ গেট থেকে বের হচ্ছে, হঠাৎ পেছন থেকে এক জোড়া হাত এসে থেমে যায় আমার কাঁধে। একটু দাঁড়াও, আবার কণ্ঠ। আমি চমকে ফিরে তাকাই। ওর চোখে ক্লান্তি, কিন্তু মুখে এক ধরনের আলো। পরীক্ষাতে শেষ, এবার একটু নিজেদের সময় দেওয়া যাবে না? হো মৃদু হেসে বলল। আমি একটু অবাক হয়ে জিজ্ঞেস করি, মানে এবার তুমি আমার সঙ্গে কোচিং করবে? আমাদের দুজনেরই স্বপ্ন আছে বড় কিছু করার। আমার তো একা পড়তে ভালো লাগে না, তুমি তো জানো, আর তুমি থাকলে আমার সব সহজ মনে হয়। আবার এমনভাবে বলছিল যেন আজ থেকে শুরু করে দেওয়া যাবে। আমি বললাম, না বা, এটা সম্ভব নয়। তোমার বাবা মতো আমার টাকা নেই যে কোচিং করব। কোচিং করতে অনেক টাকা লাগে, তাই আমি করব না, তুমি করো। না হয় এমনি চেষ্টা করে দেখবেন। যদিও আবার চেয়েছিল ওর সাথে কোচিং করি, কিন্তু নিজের আত্মসম্মান বলেও তো কথা আছে না, তাই না করে দেই ওকে। নিজের ভাগ্য না হয় নিজেই করবে এবার। পরের সপ্তাহে আবার শহরের নাম করা একটা কোচিং সেন্টারে ভর্তি হই। কোচিংয়ের ক্লাস শেষে পাশের টং দোকানে বসে এক কাপ চা হাতে নোটস, সেই সময়টুকুই যেন আমাদের সবচেয়ে আপন হয়ে উঠলো। আবার প্রতিদিন আমাকে নোট দিত, সেগুলোই পড়তাম। আবার বাবা কিছুটা সন্দেহ করলো, আবার কৌশলী বিষয়টা সামলাতো। বলতো, মাহির ভালো স্টুডেন্ট, ওর সঙ্গে পড়লে আমারও রেজাল্ট ভালো হয়। সত্যি, আবার মুখে সেই বিশ্বাসটা আমি স্পষ্ট দেখতে পেলাম। আমরা একসাথে সিলেবাস গুছিয়ে পড়তাম। গ্রুপ স্টাডির নামে অনেক সময় নিজেদের অনুভূতির কথাও ভাগ করে নিতাম। কখনো কখনো ক্লাস শেষে আবার আমার থেকে পড়া বুঝে নিত। এভাবেই আমাদের সময় এগিয়ে যাচ্ছিল, আর রেজাল্টের সময় ঘনিয়ে এলো। ক্লাসের বন্ধুরা এখন আর তেমন কথা বলতো না, সবাই যে যার মতো কোচিং নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। এরই মাঝে আমাদের এইচএসসি রেজাল্ট আসে। সিলেট বোর্ডে আমি সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম হই।
আবার রেজাল্টও যথেষ্ট ভালো, গোল্ডেন ক্লাস। এতদিন যে স্যার ম্যাডামরা আমাকে নিচু নজরে দেখতেন, তারাও এখন আমাকে নিয়ে গর্ব করা শুরু করেন। সবচেয়ে অবাক করার বিষয় হয় যখন আবার মা আবাকে নিয়ে আমার সঙ্গে দেখা করতে আসেন। আমি কখনো বিশ্বাস করতে পারিনি আবা আমাদের বিষয়টা ওর পরিবারে জানাবে। আন্টি অনেক ভালো মানুষ ছিলেন। দেখতে দেখতে আমাদের অ্যাডমিশন শুরু হয়ে যায়, আর আমরা দুজনেই সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যাই। আবার আন্টির সহায়তায় আমি ভর্তি হই সেখানে। এভাবেই আমাদের সময় এগিয়ে যাচ্ছিল, আর ভালোবাসা গভীর থেকে গভীরে পৌঁছাতো। ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার করে থার্ড ইয়ার পর্যন্ত সব কিছুই ঠিকঠাক ছিল। বিপত্তি ঘটে যখন হঠাৎ আবার বাবা আবার বিয়ে ঠিক করে ফেলেন তার এক বন্ধুর ছেলের সঙ্গে। ছেলেটা নাকি জার্মানিতে পড়াশোনা করছে, আর আবার সঙ্গে আগে থেকেই বিয়ে ঠিক করা ছিল। 1 মাস পর দেশে এলে তখনই বিয়ে। সেদিন ক্লাস শেষে আমরা এক পার্কে বসেছিলাম। আবার কিছুটা চুপচাপ, অস্বাভাবিক লাগছিল। আমি জিজ্ঞেস করি, আবার সব ঠিক তো? ও মুখ নামিয়ে বলল, মাহির, তোমায় একটা কথা বলার ছিল, অনেকদিন ধরেই ভাবছি বলবো। আমি অবাক হয়ে তাকাই। আবার ধীরে বলে, আমার বিয়ে ঠিক হয়ে গেছে আগামী মাসে। মুহূর্তে চারপাশটা থমকে যায় আমার, যেন কোনো অজানা ভূমিকম্পে ভিতরে ভিতরে ভেঙে পড়ি আমি। মুখে কিছু বলতে পারি না। আমি শুধু কাঁপা গলায় জিজ্ঞেস করি, তুমি রাজি আবা? ও চোখের পানি লুকিয়ে বলল, আমি চাই না এটা হোক। আমি তোমাকে সত্যিই ভালোবাসি মাহির। তুমি কি করবে আমি জানি না, তবে আমি এই বিয়ে করব না। বাবাকেও কিছু বলতে পারছি না। আমি চাই তোমার সঙ্গে সব ভাগ করে নিতে। সত্যিটা লুকাতে পারতাম না মাহির। এই এক মুহূর্তে আমার হাজারো স্বপ্ন, সমস্ত বিশ্বাস, ভালোবাসা সব ধুলো হয়ে গেল। এখন কি করব কিছুই মাথায় আসছিল না। সেদিনের মতো আবাকে বাসায় পাঠিয়ে দিয়ে আমি চলে আসি, আর আবা ভাবতে থাকি কি করব। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলাম, যাই হোক আবাকে আমার চাই, ওকে হারাতে পারবো না। ছোট্ট একটা টেক্সট পাঠিয়ে দিলাম, কাল চলে এসো, আমরা বিয়ে করব। আবার কোনো রেসপন্স না পেয়ে আমার চিন্তা আরও বেড়ে গেল। আবাকে সত্যিই কাল আসবে, নাকি আমার ভালোবাসা বলছিল? আমার শখ আশঙ্কাকে ভুল প্রমাণ করে পরদিন আবার আন্টি এসে হাজির হন। আন্টি নিজে থেকে আমাদের বিয়ে দিয়ে দেন। সত্যি এমন মা সবাই পায় না, আর আমি তো মাই পাইনি। আন্টি দেওয়া কিছু টাকা, নিজের টিউশনের টাকার ছোট্ট একটা বাসা নেই। এখন তো আর আবাকে রেখে হলে থাকতে পারি না। শুরু হয় আমাদের নতুন জীবনের অধ্যায়। সকল বাধা, প্রতিবন্ধকতা, কান্না, বিশ্বাসঘাতকতা পেরিয়ে শেষ পর্যন্ত আবার আজ আমার স্ত্রী। আজ আমাদের বাসার রাত। ঘরে ঢুকে দেখি আবার লাল শাড়িতে মাথা নিচু করে বসে আছে। বুকের ভেতর যেন ডাক বাজছে আমার। এতদিন যাকে দূর থেকে ভালোবেসেছি, আসে এতটা কাছাকাছি, এতটা নিচে। আমি ধীরে ধীরে কাছে গিয়ে বসি। কিছুক্ষণ চুপচাপ নীরবতায় ঘিরে রাখে আমাদের। তারপর বলি, আবার আজকের এই রাত শুধু শরীরের কাছে আসার জন্য নয়। আমি চাই আমরা হৃদয়ের কাছেও একে অপরকে জাগিয়ে তুলি। যদি কখনো তোমার মনে কষ্ট থাকে, ভয় থাকে, তুমি আমায় বলতে পারো। আমি জোর করে কিছুই চাই না, শুধু চাই তুমি আমার পাশে থাকো, তোমার মতো করে। আবার ধীরে মাথা তুলে চোখে জল টলমল করছে। তুমি জানো মাহির, এই রাত আমি বহুবার কল্পনা করেছিলাম, কিন্তু ভাবিনি এমনভাবে তোমার সঙ্গে বসবো, এমন একটা জীবন শুরু করব। আমি ওর হাত ধরতে গেলে সে ধীরে হাতটা আমার দিকে বাড়িয়ে দেয়। সেই স্পর্শ যতটা না জড়তা, তার চেয়ে বেশি ছিল ভালোবাসা। আমি বুঝি আজ থেকে আমার আর আবার পথ সত্যি এক হয়ে গেছে। রাতটা কাটে গল্পে, হাসিতে, কখনো নীরবতায়, কখনো একে অপরের চোখে হারিয়ে গিয়ে। শরীরের চেয়েও বেশি ছিল আত্মার টান। দুজনের নতুন জীবনের প্রথম পদক্ষেপ। ভালোবাসা আর খুনসুটির মধ্যে দিয়ে আমাদের দিন কাটতে থাকে, কিন্তু কথায় আছে না, সুখ বেশি দিন থাকে না। আমাদের ক্ষেত্রেও তাই হয়। আবার বাবা তখন ব্যবসার কাজে সিলেটের বাইরে ছিলেন, আর ঠিক সেই সময়ে আমাদের বিয়েটা হয়। তিনি ফিরে এসেই রাগারাগি শুরু করেন। শেষ পর্যন্ত মেয়ে আর স্ত্রীর মুখের দিকে তাকিয়ে আমাদের মেনে নিলেও তার মনে ছিল অন্য কিছু, যা আমি বুঝতে পারি 1 মাস পরে। আবার জন্মদিনে যখন ওদের বাসায় যাই, তখনই আমার জীবনের ভয়ঙ্কর এক কালো অধ্যায় শুরু হয়। বর্তমান 6 মাসের শেষে যখন জেল থেকে বের হই, তখন বিকেল। জেল থেকে বের হয়েই আবার বাসার সামনে যাই,
তাকে এক নজর দেখার জন্য, কিন্তু এমন কিছু যে দেখতে হবে তা কখনো কল্পনাও করিনি। আমার ভালোবাসা, আমার বেঁচে থাকার অবলম্বন। আবার যে বলেছিল আমার জন্য জীবন পর্যন্ত দিয়ে দেবে, সে কিনা। আমাদের বাসার গেটের সামনে আসতে আমার পৃথিবীটা থমকে যায়। সারা বাড়ি সাজানো হয়েছে রঙিন সাজা, যেন রাতের সব অন্ধকার দূর হয়ে আলোর খেলা চলছে। একটু এগিয়ে যেতে সব কিছু পরিষ্কার হতে লাগলো দিনের আলোর মতো। আজ আবার বিয়ে, ঠিক আমার নয়, এখন তো সে অন্য কারো রঙের ছোঁয়া। দাঁড়িয়েছিলাম বিয়ে বাড়ির সামনে, চোখ দিয়ে টুকটাপ করে জল গড়িয়ে পড়ছে। ছেলেদের নাকি সহজে কাঁদতে নেই, কিন্তু আমার আকাশে আজ যে মেঘ জমেছে, সেই ভালোবাসার মেঘ জোরে পড়ছে বৃষ্টির রূপে। আমার এই কান্না আজ আবার হৃদয়ে পৌঁছাবে না। আজ আমার আবাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে লাল শাড়িতে। তাকে একদম লাল পরীর মতো লাগছে। দূর থেকে দেখছি শুধু আমার পরীটাকে, যেমন দেখেছিলাম বাসর রাতে নীল শাড়িতে এক নীল পরীকে। আবার সাথে 1 মাসের সংসার ছিল। আমার ভালোবেসে যাকে বিয়ে করেছিলাম আজও মনে হচ্ছে তা ছিল বড়লোক বাবার মেয়েদের ক্ষণিকের মোহ আর আবেগের সংসার। সামান্য কিছু টাকা চুরির অপবাদে আজ আমাদের মাঝে এক আকাশ সমান দূরত্ব। কিরে এতিমের বাচ্চা, এখানে দাঁড়িয়ে সাবেক বউয়ের বিয়ে দেখতে এসেছিস, নাকি নতুন কোনো মতলব? রাকিব, তোদের মতো চোরদের তো সবসময় মতলব থাকে, চুপচাপ চলে যাবে না, গাড় ধাক্কা দিয়ে বের করে দেবে, নাকি আবার হাতে সোহাগ খেতে চাস? এই বলে আবাকে ডাকতে থাকে রাকিব। আবাকে দেখে আমি এগিয়ে গিয়ে ওর হাত ধরে ফেলি। প্লিজ আবা, এমনটা করো না। বিশ্বাস করে আমি এমন কিছু করিনি। টাকাগুলো আমার টিউশনের জমানো টাকা ছিল। আবা আমার কথা বিশ্বাস করিনি। সবার মতো সেও দূরে সরে গেল। আবার পায়ে পর্যন্ত দৌড়েছিলাম যাতে সেই বিয়েটা না করে। তার বিনিময়ে আমি পেয়েছিলাম লাথি আর রাকিবের হাতে মার। আর আবা বলেছিল, তোর মতো ছোট লোক লোভী কাউকে বিয়ে করাটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল, আর সেই ভুলের প্রায়শ্চিত্ত করব রাকিবকেই বিয়ে করে। কুকুরের মতো করে আমাকে বের করে দিয়েছিল আবার বাবা। সেদিন আমি কিছু বলতে পারিনি, তবে একটা শপথ করেছিলাম, এই অপবাদের বদলা আমি একদিন নেব, খুব ভয়ঙ্করভাবেই নেব সেদিন। শেষবারের মতো আবাকে এক নজর দেখে চলে আসি সেখান থেকে। উদ্দেশ্য এই শহর ছেড়ে বহু দূরে চলে যাওয়া। রাতের ট্রেনেই রওনা দিলাম ঢাকার দিকে। সারাদিনের ক্লান্তি আর মানসিকভাবে একদম ভেঙে পড়েছিলাম। ট্রেনে উঠে ফাঁকা সিট হয়ে বসে পড়ি। নিঃশব্দে চোখের জল গড়িয়ে পড়ছিল চোখ থেকে। ট্রেনের চাকার শব্দ যেন বুকের ভেতর বাজতে থাকা যন্ত্রণা আর অভিমানের সুরে মিশে যাচ্ছিল। জানালার বাইরের অন্ধকার দৃশ্যের মধ্যে আমি যেন নিজের ভবিষ্যৎ খুঁজছিলাম। সামনে কিছুই নেই, একদম শূন্য। শুধু অপমান, অপবাদ আর এক বুক কষ্ট নিয়ে শহর ছাড়ছি। পাশের সিটে মেয়েটা চুপচাপ বসে আছে। ওর মুখে কোনো কৌতূহল নেই, বরং একটা আশ্চর্য রকমের শান্তি, যেন আমার কথার সাথেও ওর কোনো অদৃশ্য যোগ আছে। আপনার নাম কি? মেয়েটা জিজ্ঞেস করলো নরম কণ্ঠে। মাহির। আমি মুখ ফুরিয়ে বললাম, আমি নুজহাত তাবাসসুম মাহি, সংক্ষেপে মাহি। আমি মাথা নেড়ে সাড়া দিলাম, কিন্তু কোনো কথা বাড়ালাম না। দেখেছেন আমার আর আপনার নামের মধ্যে কতটা মিল। আচ্ছা ভাইয়া, আপনি এত চুপচাপ কেন? কিছু হয়েছে কি? আমাকে বলতে পারেন ইচ্ছে হলো। এতক্ষণ চুপচাপ থাকলেও এখন কেন জানি মেয়েটাকে বলতে ইচ্ছে করছিল আমার বিভীষিকাময় কষ্টগুলো। মনে হচ্ছিল এই মেয়েটা আমার খুব কাছের কেউ, যার সাথে কথা বললে হৃদয়ের প্রশান্তি এসে। এক এক করে আমাদের বিয়ে আর আমাদের দেওয়া মিথ্যা অপবাদের কথা মাহিকে জানালাম। সব শুনে মেয়েটার চোখে জল চলে এলো। শুনুন ভাইয়া, কিছু কথা বলি। কখনো কখনো জীবনে এমন কিছু মুহূর্তে আসেন যখন চারপাশে সব বিশ্বাস, ভালোবাসার মানুষ আমাদের ছেড়ে চলে যায়। তখন মনে হয় আমরা একা, অথচ এই একাকিত্বই আসলে আমাদের সবচেয়ে বড় শিক্ষক, যেখান থেকে উঠে আসে নতুন আমি। বিশ্বাস করুন, আপনি একা নন। মেয়েটা প্রতিটি শব্দ যেন আমার বুকের গভীরে গিয়ে আঘাত করলো। চোখের কোনো জমে থাকা কান্না এবার আর আটকে রাখতে পারলাম না। নিজের অজান্তে বলে পেলাম, তুমি জানো না কতটা কষ্ট হয় যখন তুমি কাউকে ভালোবেসে নিজের সর্বস্ব দিয়ে দাও আর শেষে শুধু অপমান আর অবিশ্বাস পাও। মাই দীর্ঘশ্বাস ফেলে বলল, জীবন কখন, কোথায়, কিভাবে আমাদের পরীক্ষা নেওয়া হয় তা বলা যায় না। হয়তো এটাও হয়েছে আপনার ভালোর জন্য ভাইয়া। আমরা একসাথে ট্রেনে জানালার বাইরে তাকিয়ে থাকলাম, দুইজন অপরিচিত মানুষ, যারা একে অপরের নাম জানার আগ পর্যন্ত অচেনা ছিলাম।
আর এখন কত আপন মনে হচ্ছে। ঢাকায় নামার সময় মাহি বলল, আপনি কোথায় যাবেন? জানি না, একটা হোস্টেল খুঁজে থাকবো, চাকরির চেষ্টা করব, আবার জীবনটা গুছিয়ে নেব। মাই একটু থেমে বলল, আপনি চাইলে আমাদের অফিসে জয়েন করতে পারেন। আমার তো বাবা নেই, আর আম্মু অসুস্থ, তাই অফিসের দেখাশোনাটা আমাকেই করতে হয়। সিলেটে গিয়েছিলাম অফিসের কাজে আর একজনকে খুঁজতে, কিন্তু যে হারিয়ে যায় তাকে কি আর সহজে পাওয়া যায়? মাহির কথায় আমি না করতে পারলাম না। এই অচেনা শহরে চাকরি পাওয়া সত্যিই সোনার হরিণ। আর আমার মতো একজন অনার্স শেষ করা বেকারের জন্য তো আরও অসম্ভব ব্যাপার। কিন্তু আমার তো কোনো অভিজ্ঞতা নেই, আর কি কাজ করবে সেটাও জানি না। আপনাকে টেনশন করতে হবে না ভাইয়া, আপাতত জয়েন হয়ে যান, তারপর আস্তে আস্তে সব শিখে যাবেন। আমি প্রথমবার ও চোখের দিকে তাকালাম। এমন নিষ্পাপ, কষ্টে পড়া চোখ, অথচ এক অদ্ভুত দৃঢ়তার ভরপুর। আচ্ছা, আমি ভাববো বলেই মাথা নোয়ালাম। নীলা চলে গেল। আমি একা রেল স্টেশনে এক কোনায় দাঁড়িয়ে ভাবছিলাম, সত্যিই কি আমি আবার শুরু করতে পারবো? আবার বিশ্বাস করতে পারবো কাউকে? পকেট থেকে মোবাইলটা বের করে আবার নাম্বার দেখি, অনেকক্ষণ তাকিয়ে থাকি, তারপর মোবাইলটা বন্ধ করে ফেলি। মাহির ভরসায় এক নতুন জীবনের শুরুর অপেক্ষা। সিলেট থেকে আসতে আসতে তখন দুপুর প্রায় 12টা বেজে গেছে। তাই মাহির সাথে একটা হোটেল থেকে খেয়ে নিলাম, আর তার ফোন নম্বর নিয়ে চলে আসতে হবে। যাই, তখন মাহি বলে উঠল, আপনি যাবেন কোথায়? মেজবা হোস্টেল ম্যানেজ করে নেব কোনো একটা। কিন্তু ভাইয়া, ঢাকা শহরে হুটহাট মেজবা হোস্টেল পাওয়া এত সহজ ব্যাপার না, বুঝলেন? আপনি বরং আমার সাথে চলুন, মেজ পাওয়ার আগ পর্যন্ত আমাদের বাসায় থাকবেন। কেমন? আমি খানিকটায় দ্বিধায় পড়ে যাই। একটা অচেনা মেয়ের বাসায় গিয়ে ওঠা, সমাজের চোখ রাঙানি, অজানা মানুষের তীক্ষ্ণ মন্তব্য, কিংবা মাহির পরিবারের অস্বস্তি, সব কিছু একসাথে মাথায় ঘুরপাক খেতে থাকে। তবে মাহির চোখে যে স্নিগ্ধ নির্ভরতা ছায়া, তাতে আমার শঙ্কাগুলো একটুখানি হলেও ফিকে হয়ে যায়। তোমার বাসায় গেলে কেউ কিছু বলবে না তো? নাই হেসে বলে, আমাদের বাসায় শুধু আমি আর আমার আম্মু, আমার অসুস্থ মা। কেউ কিছু বলার নেই, বরং আপনি না গেলে আম্মু চিন্তা করবে। আমি একা একটা ছেলেকে বাইরে ছেড়ে আসছি। অদ্ভুত মায়ায় বাতা পড়ে গেলাম আমি। হয়তো খুব বেশি একা হয়ে পড়েছিলাম, তাই এই সামান্য সহানুভূতি যেন আমি বাঁচিয়ে দিল আমায়। আরহাব শেখের তিলে তিলে ঘরা সম্পত্তি আজ ধ্বংসের পথে। প্রেম করে বিয়ে করেছিলেন তারই ক্লাসমেট মিষ্টিকে, তাই মিষ্টি বা তার বাবা মা তাদের মেনে নেননি। বিয়ের পর থেকে মিষ্টিকে কখনো কোনো অভাব বা কষ্ট পেলেননি আরহাব শেখ। তিনি 3 বছর আগে মিষ্টিকে সবচেয়ে বড় আঘাত দিয়ে গেছেন। সিলেটে গিয়েছিলেন অফিসের কাজের, সঙ্গে ছিলেন মিষ্টি শেখ। ভয়াবহ রোড অ্যাক্সিডেন্ট স্পটে মারা যান আরহাব, আর মিষ্টি হারান হাঁটা চলার ক্ষমতা। সে সময় থেকে আরহাব শেখের যাবতীয় কাজ দেখাশোনা করতেন তারই ছোট ভাই আহনাব। কিন্তু গত 3 বছরে কোম্পানিতে এত পরিমাণ ক্ষতি হয়েছে যে এভাবে চলতে থাকলে খুব তাড়াতাড়ি সব কিছু নিলামে চলে যাবে। তাই উপায় না দেখে সদ্য এইচএসসি শেষ করা মাহিকে অফিসের দেখভাল করতে হচ্ছে। বাবার রেখে যাওয়া এসব কিছু তো আর নষ্ট হতে দিতে পারে না সে। বিয়ের পর যখন কেউ আরহাব আর মিষ্টিকে মেনে নেয়নি, তখন থেকেই তিলে তিলে গড়ে তুলেছিলেন বিশাল এই শেখ সাম্রাজ্য, যা এখন ধ্বংসের পথে। দুপুর গড়িয়ে বিকেল প্রায়। মাহিকে নিয়ে বাসায় পৌঁছেছে তাবাসসুম। তার সঙ্গে কোনো ছেলেকে দেখে ভীষণ চমকে ওঠেন তারই চাচি রিমি শেখ। বা আবার সম্পত্তি হাতছাড়া হয়ে গেল না তো, এইভাবে মাথায় ঘুরপাক খেতে থাকে রিমি শেখের। মাইকে গিয়ে সোজা মায়ের রুমের দিকে নিয়ে যায়। পেছন থেকে আরিফাতে রিমি শেখ শোনার চেষ্টা করেন তিনি যা ভাবছেন তা সত্যি কিনা। বিছানায় অনেকটা আধশোয়া হয়ে একটা বই পড়ছিলেন তাবাসসুমের মা মিষ্টি শেখ। রুমে কারো আসার শব্দে ফিরে তাকান সে। তাবাসসুমকে দেখে স্বস্তির নিঃশ্বাস পেলেন তিনি। মেয়েটা ফিরে এসেছে, যাক যৌবনের সবচেয়ে প্রিয় শহর সিলেট এখন তার জন্য এক অভিশপ্ত শহরে পরিণত হয়েছে। একসময় কতবার গিয়েছেন সেখানে, আর এখন সেই শহরে আতঙ্কের নাম। 2 বার ঘটে যাওয়া কালো অধ্যায়ের স্মৃতি তাকে তাড়া করে ফেরে। মেয়ের সঙ্গে এক অপরিচিত ছেলেকে দেখে মুখটা গম্ভীর হয়ে ওঠে। বাড়ি কণ্ঠে জিজ্ঞেস করেন, ছেলেটাকে? তাবু? মা, ভাইয়া সিলেটে থাকতো, ওনার সঙ্গে ট্রেনে পরিচয়, নাম মাহির। নাম শুনে
আবার চমকে ওঠেন মিষ্টি শেখ। মাহির এই নামটা যে ভীষণ আপন, তারই হারিয়ে যাওয়া কলিজার টুকরো ছেলের নাম ছিল এটা। চোখ বুলিয়ে ভালো করে দেখে নেন ছেলেটাকে, কেমন যেন ভীষণ পরিচিত মনে হচ্ছে, কত আপন সে হারিয়ে যাওয়া রত্ন। কিন্তু তোর সঙ্গে তার কি সম্পর্ক, আর হঠাৎ ঢাকায় আসার কারণই বা কি? তারপর মাহিরের সঙ্গে ঘটে যাওয়া কাহিনী মাকে বলে তাবু। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা রুম দেখিয়ে দে, আর অফিসে তোদের সঙ্গে কাজ দেখে ফেলুক। এতক্ষণে সবকিছু শুনে বাইরে থেকে হাফ ছেড়ে বাঁচছেন রিমি শেখ। তাদের এত বছরের প্ল্যান যে বেঁচে যায়নি সেটা ভেবেই মনে মনে খুশি হন। তবে এই মাহির নামে ছেলেটা যে তাদের সামনে বড় বাধা হয়ে দাঁড়াবে সেটা ভালোভাবে বুঝতে পারেন তিনি। তাই তো তারা রুম থেকে বের হওয়ার আগেই সেখান থেকে সরে যান তিনি। মায়ের রুম থেকে বেরিয়ে মাহিরকে নিয়ে একটা রুমে সামনে দাঁড়ায় তাবাসসুম। এই রুম বহু বছর হলো তালাবদ্ধ। একসময় তার ভাই মাহির শেখের জন্য ছিল এই রুম। তখন তার বাবার বয়স ছিল 3 নাকি 4। বাবা মায়ের সঙ্গে সিলেটে গিয়েছিল ঘুরতে, আর সেখানে হারিয়ে যায় মাহির। তাবাসসুম তখন তার মায়ের পেটে, তাই ভাইকে বাস্তবে কখনো দেখা হয়নি তার বাবা আরহাব শেখ। তাই ছেলের সঙ্গে মিলিয়ে নামও রেখেছিলেন মাহি। অনেক বছর পর রুম খোলা হচ্ছে, তাই দুলোবালির সঙ্গে ব্যবসা একটা গন্ধ নাকে আসে বাহিরে। রহিমা খালাকে ডেকে রুম পরিষ্কার করায় তাবাসসুম। সব কিছু গুছিয়ে নিজের রুমে ফ্রেশ হতে চলে যায় তাবাসসুম, আর নিজের ব্যাগ প্যাক করে গোসলে চলে যায়। আজ বহু বছর পর এক নতুন অনুভূতি হচ্ছে তার। যতক্ষণ আন্টির কাছাকাছি ছিল মনে হচ্ছিল মায়ের অনেক কাছাকাছি আছি, কিন্তু এমন অনুভূতির মানে খুঁজে পায় না মাহির ভাবে হয়তো কখনো মায়ের দেখা পায়নি, তাই এত কাছ থেকে কোনো মাকে দেখে তার এমন অনুভূতি হয়েছে। হাত যখন ওনার সামনে ছিল মনেই হয়নি তার জীবনে এত কষ্ট এত দুঃখ ছিল। সব যেন এক মুহূর্তের জন্য হারিয়ে গিয়েছিল। ফ্রেশ হয়ে একটু ঘুমিয়ে নেয় মাহির। রাত 8টার দিকে খাওয়ার জন্য ডাকতে আসে তাবাসসুম। ভাইয়া আসেন, আম্মু আপনাকে নিয়ে একসাথে খেতে বলেছেন। আমাকে আপনি করেন না বলে তুমি বলো, তাহলেই ইজি ফিল হবে, বলে মাহির। ঠিক আছে, তাহলে আমাকেও নাম ধরে বলবে কিন্তু ভাইয়া, বলে এক মিষ্টি হাসি দেয় তাবু। মেয়েটা যতই দেখছে ততই আপন হয়ে উঠছে মাহিরের কাছে। রাতে খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে নিজের ফোন বের করে মাহির। সেখানে আবার 22টা মিস কল দেখে একটু অবাক হয়। সেই সঙ্গে পুরনো রাগ আর জেদ চেপে বসা মনটায় সিমটা বের করে ভেঙে ফেলে, আর ফেসবুকটাও ডিলিট করে দেয় চিরতরে। এক নতুন জীবনের সন্ধানে সে এসেছে, সেখানে রাখবে না কোনো পিছুটান। শেষবারের মতো আবার সঙ্গে কাটানো মুহূর্তগুলো মনে করে ঘুমিয়ে যায় মাহির। সকালে ঘুম ভাঙে রহিমা খালার ডাকে। তিনি মাহিরকে চা দিয়ে যান, আর সেই সঙ্গে বলে যান, তাবুমা আপনাকে রেডি হতে বলেছে, একসাথে অফিসে যাবে নাস্তা শেষে। খালা, আমিও তো আপনার মায়ের বয়সী মেয়ে, তাই না? আপনি করে না বলে তুমি করেই বলবেন, তাহলেই খুশি হব। মাহিরের কথা হেসে ফেলেন রহিমা খালা। ফ্রেশ হয়ে নাস্তা করে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে যায় মাহির আর তাবু। এদিকে সম্পত্তি হাতছাড়া হওয়ার যে নতুন সংকট তৈরি হয়েছে তা ভালোভাবেই বুঝতে পারছেন আর হাফ শেখ ও রিমি শেখ। আজ হয়তো ছেলেটার সঙ্গে তাবাসসুমের কোনো সম্পর্ক নেই, কিন্তু হতে কতক্ষণ। ছেলেটা এত করে বলেছেন যত তাড়াতাড়ি সম্ভব দেশে এসে বিয়ে করে ফেলতে, কিন্তু সে তো কোনো কিছুতেই কান দিচ্ছে না। আরহান শেখ ও রিমি ও শেখের একমাত্র ছেলে আরিফ শেখ জার্মানিতে গিয়েছে বছরে 3 আগে। ছেলেকে উচ্চশিক্ষিত করে ভাইয়ের সম্পত্তির একমাত্র উত্তরাধিকারীর সঙ্গে বিয়ে দেবেন, এই আশায় পথ চেয়ে আছেন তারা। গত 3 বছরে এই সুযোগে ভাইয়ের কোম্পানি থেকে 1000 কোটি টাকা সরিয়েছেন আরহাব শেখ। ছেলেকে জার্মানি পাঠানো হয়েছে গোপনে, নিজের নামে কোম্পানির কেনাস পর্যন্ত সবই করেছেন। স্ত্রীর নামে মোটা অঙ্কের ব্যাংক ব্যালেন্সও সরিয়েছেন ভাইয়ের মৃত্যু আর ভাবির অসুস্থতার সুযোগে। হুট করে কি মনে করে মেয়েকে সব কাজের দায়িত্ব দিয়ে দিচ্ছেন মিষ্টি শেখ, সেটাই বোধগম্য হচ্ছে না রিমি শেখের কাছে। আরহান শেখ ঠিকই বুঝতে পেরেছেন যে তারই জন্য এত বড় এক কোম্পানি এমন ক্ষতির মুখে পড়েছে, আর তাই তো নিজের মেয়েকে সব বুঝিয়ে নিতে এত তোড়জোড়। ঢাকা শহরের বিশাল এক গার্মেন্টস ফ্যাক্টরির সামনে এসে
গাড়ি থেকে নামে মাহির আর তাবু। এত বড় ফ্যাক্টরি দেখে ভীষণ অবাক হয় মাহির। তার কাছে সবকিছু স্বপ্নের মতো মনে হয়। এই বুঝি ঘুম ভেঙে দেখবে সেই নরকীয় অন্ধকার জীবন। অফিসে এসে মাহিরকে কাজ বুঝিয়ে দেওয়ার জন্য তার বাবার পুরনো আর বিশ্বস্ত একজনকে ডাকে তাবাসসুম। ওনাকে সবকিছু বুঝিয়ে নিজের ডেস্কে গিয়ে বসে তাবাসসুম। মাহিরকে সবকিছু হাতে কলমে দেখানোর দায়িত্ব পান আনোয়ার আঙ্কেল। তারই রুমে বসে আজ দেখতে থাকে মাহির। তো ভিউয়ার্স, গল্পটা কেমন লেগেছে একটু কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।